মিহালের চওড়া বুকের ওপর মুখ গুজে কাঁদতে কাঁদতে নীলা কখন যে ক্লান্তির চরম সীমায় পৌঁছে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও টের পায়নি। এক বুক আতঙ্ক আর অভিমান উজাড় করে দিয়ে বেচারি অবশ হয়ে ঘুমিয়ে পড়েছে এক পরম শান্তিতে। এক অদ্ভুত নিয়তির পরিহাস বটে। কদিন আগেই মিহালকে দিয়ে সে যে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়েছিল সেখানে স্পষ্ট অক্ষরে লেখা ছিল তাকে ছোঁয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ আজ নিজের অজান্তেই নিজের মনের তীব্র আকুতিতেই সে বারবার মিহালের নিবিড় স্পর্শে চলে আসছে, তার বাহুডোরে খুঁজে নিচ্ছে এক নিরাপদ আশ্রয়। আর মিহাল সে নিজের সমস্ত জগৎ ভুলে তার এই ক্লান্ত নীলাঞ্জনাকে বুকের মাঝে আগলে ধরে নিথর হয়ে বসে আছে। সে খুব ভালো করেই জানে দুনিয়ার সামনে তার এই মেয়েটা নিজেকে যতই শক্ত, জেদি আর স্বাবলম্বী হিসেবে প্রকাশ করুক না কেন, ভেতরের অতীত জীবনের সেই গভীর ক্ষত আর ট্রমাগুলো তাকে এখনও কতটা নির্মমভাবে কষ্ট দেয়। একটা দীর্ঘশ্বাস মিহালের বুক চিরে বেরিয়ে এসে ঘরের নৈশব্দে মিলিয়ে গেল। সে নীলার ঘুমন্ত ও মায়াবী মুখের দিকে তাকিয়ে মনে মনে এক ভীষণ প্রতিজ্ঞা করল, এখন থেকে তাকেই তার নীলাঞ্জনাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এত বেশি ভালোবাসায় তাকে জড়িয়ে রাখতে হবে যেন অতীতের সব ট্রমা, সব হারানোর ভয় এই ভালোবাসার বন্যায় চিরতরে ভেসে যায়। তাকে এই লড়াইয়ে জিততেই হবে, নিজের নীলাঞ্জনাকে আবার মুক্ত পাখির মতো হাসাতেই হবে। মিহাল গভীর মায়ায় নিজের বুকের ওপর ঘুমন্ত নীলার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে এক পুরনো জমানো কথা ভেসে উঠতেই তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। মিহাল নিজের অজান্তেই একা একাই খুব মৃদু স্বরে বিড়বিড় করতে লাগলো। নীলাঞ্জনা, এত তাড়াতাড়ি কি কাউকে এতখানি ভালোবাসা যায়? তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম, তখন তুমি একদম ছোট, অবুঝ একটা শিশু। তখন আর যাই হোক, তোমাকে ওই অর্থে ভালোবাসা তো কখনোই সম্ভব ছিল না। আর আমার নিজেরই বয়স বা তখন কত ছিল, বছর 10-এর মতন। আর তোমাকে প্রথমবার কোলে নিতেই তুমি যে কাজটা করেছিলে, এ- এখন আর সেই কথা বলে তোমাকে লজ্জা দেব না। মিহাল কথাগুলো বলে একা একাই মুচকি হাসল। নীলার যখন দীর্ঘক্ষণ পর ঘুম ভাঙল, সে অত্যন্ত অলস ভঙ্গিতে ধীরে ধীরে তার চোখের ভারী পাতা দুটো মেলল। তার মাথাটা এতক্ষণ মিহালের চওড়া বুকের ওপর এক পরম শান্তিতে ন্যস্ত ছিল। চোখ মেলার সাথে সাথেই সে যখন খুব আলতো করে নিজের মাথাটা উপরের দিকে তুলতে চাইল, ঠিক তখনই তার দৃষ্টি সর্বপ্রথম গিয়ে থমকে গেল মিহালের উন্মুক্ত গলার উপর। মিহালের গলায় সেই পুরুষালিক গঠন আর দৃশ্যপট দেখা মাত্রই নীলার নিজের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। তার গলাটা এক নিমেষেই শুকিয়ে কাঠ হয়ে গেল। ঘুমের অবশিষ্টাংশটুকু এক পলকেই তার চোখ থেকে বহু দূরে মিলিয়ে গেল। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখল মিহাল যতবার ধীর লয়ে নিঃশ্বাস নিচ্ছে কিংবা গলার ঢোক গিলছে, ততবারই তার কণ্ঠনালীটা এক চমৎকার ছন্দে ওঠানামা করছে। এই অদ্ভুত দৃশ্যটা নীলার চোখে এতটাই আকর্ষণীয় আর সম্মোহনী ঠেকল যে সেখান থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেওয়াটা তার কাছে এক অসম্ভব দায় মনে হলো। এক অজানা অলৌকিক ঘোরের অতল গহীনে যেন তলিয়ে যেতে লাগলো সে। এই মুহূর্তে নিজের চারপাশের বাস্তব অবস্থান, তাদের অতীত ট্রমা কিংবা মিহালের সাথে তার মধ্যকার বর্তমান চুক্তিবদ্ধ সম্পর্কের টানাপোড়েনের সব কিছু এক লহমায় তার মন থেকে কর্পূরের মতো উবে গেল। লজ্জা আর সমস্ত জড়তা ভুলে গিয়ে সে এক অদ্ভুত আচ্ছন্নতায় নিজের ডান হাতটি ধীরে ধীরে বাড়িয়ে দিতে লাগলো মিহালের সেই কণ্ঠনালীর দিকে। এতক্ষণ ধরে তার যে নরম হাতটি মিহালের বুকের ওপর নিথর হয়ে পড়েছিল, তা এখন মকমলের মতো স্লাইড করে ধীরে ধীরে উপরের দিকে অগ্রসর হতে লাগলো। নীলার হাতের সেই আলতো ও ওমভরা ছোঁয়া চামড়ায় লাগতেই মিহাল নিজের পুরো শরীরের ভেতর এক তীব্র মধুর শিহরণ অনুভব করলো। সে খুব স্পষ্ট বুঝতে পারল যে নীলা জাগ্রত হয়েছে এবং তার হাত এখন এক নিষিদ্ধ অধিকার নিয়ে তার গলার দিকে এগিয়ে আসে। মিহাল নিজে থেকে কোনো বাধা দিল না, মুখে কোনো একটি শব্দ উচ্চারণ করল না। সে কেবল পরম তৃপ্তিতে নিজের চোখ দুটো বন্ধ করে নীলার সেই কাঙ্ক্ষিত স্পর্শটুকু নিজের সমস্ত সত্তা দিয়ে অনুভব করতে লাগলো। নীলার কাঁপতে থাকা নরম আঙুলগুলো অবশেষে মিহালের কণ্ঠনালীর ঠিক কাছাকাছি গিয়ে থমকে দাঁড়ালো। সে অত্যন্ত ধীর লয়ে পরম আবেশে মিহালের কণ্ঠনালীর সেই পুরুষালী উঁচু অংশটুকু নিজের আঙুলের ডগা দিয়ে আলতো করে স্পর্শ করতে লাগলো। সেই স্পর্শে এক তীব্র মোহময় আচ্ছন্নতা নেমে এলো ঘরের মাঝে। নীলার বুকের ভেতর তখন এক অদ্ভুত তোলপাড়।
তার ভীষণ ইচ্ছে করছিল ওই মসৃণ উঁচু অংশটায় নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিতে। এক অজানা তৃষ্ণায় সে নিজের জিভ দিয়ে শুকনো ঠোঁট দুটো আলতো করে ভিজিয়ে নিল। মিহাল এতক্ষণ নীলাকে খুব আলতোভাবে নিজের বাহু ধরে আগলে রাখলেও এই জাদুকরী স্পর্শে আচমকাই তার হাতের বাঁধন শক্ত হয়ে উঠল। সে এক ঝটকায় নীলাকে নিজের শরীরের সাথে একদম নিবিড়ভাবে মিশিয়ে নিল। নীলার তপ্ত ও দ্রুত নিঃশ্বাস তখন মিহালের গলার চামড়ায় আছড়ে পড়ছে। সেই উষ্ণতার ছোঁয়া পেয়ে মিহাল আরও জোরে জোরে শ্বাস নিতে লাগলো, যার ফলে তার কণ্ঠনালীটা আরও তীব্রভাবে ওঠানামা করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে নীলার মনের ভেতরের সমস্ত বাদ যেন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজের ভালো মন্দ বিচার করার হিতাহিত জ্ঞান পুরোপুরি হারিয়ে ফেলল। এক পরম অবাধ্য ঘোরের টানে সে মিহালের সেই চঞ্চল কণ্ঠনালীর ওপর নিজের ভেজা ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিল। নীলার এই অভাবনীয় ও তীব্র সংবেদনশীল স্পর্শ পাওয়া মাত্রই মিহালের পুরো শরীর এক অলৌকিক শিহরণে কেঁপে উঠল। পরম আবেশ, তীব্র ভালো লাগা আর এক অনাবিল সুখে সে নিজের চোখ দুটো একদম খিচে বন্ধ করে ফেলল এবং মাথাটা কিছুটা বাঁকিয়ে ঘাড় পেছনের দিকে নিয়ে গেল। মিহালের এই অবচেতন আত্মসমর্পণ যেন নীলার ভেতরে সুপ্ত আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দিল, তার জন্য পথটা আরও সহজ করে তুলল। নীলা সোফার কুশন ছেড়ে সরাসরি মিহালের প্রশস্ত কোলের ওপর উঠে বসল। সে মিহালের শার্টের কলারটা নিজের এক হাত দিয়ে শক্ত করে খামচে ধরে পরম শান্তিতে ও অবারিত অধিকারে মিহালের গলার চারপাশে একের পর এক গভীর চুমু আঁকতে লাগল। মিহালও তার এই অবাধ্য নীলাঞ্জনাকে বিন্দুমাত্র থামানোর চেষ্টা করল না, বরং নিজের সমস্ত সত্তা উজাড় করে দিয়ে জীবনের এই পরম আকাঙ্ক্ষিত মুহূর্তকে প্রতিটি কোষে কোষে অনুভব করতে লাগলো। মিহালের তখন এমন এক অবস্থা যেন এই তীব্র সুখের আতিশয্যে তার নিজের যান চলে যাওয়ার উপক্রম হয়েছে। ঠিক তখনই ঘরের নিস্তব্ধতা চিরে দেয়াল ঘড়ির টং টং শব্দে 12টার কাঁটায় এসে পৌঁছানোর সংকেত দিতে শুরু করলো। ঘড়ির সেই আকস্মিক ও গম্ভীর যান্ত্রিক শব্দে যেন এক ঝটকায় তাদের দুজনের মনের সব মোহময় ঘোর কেটে গেল। ফিরে এলো দীর্ঘক্ষণ হারিয়ে যাওয়া হুঁশ। নীলা আচমকা চমকে উঠে নিজেকে থামিয়ে দিল। সে ঝট করে সোজা হয়ে বসে নিজের বর্তমান অবস্থানটা বোঝার চেষ্টা করল, আর তা করতেই লজ্জায় আর চরম সংকোচে তার পুরো শরীর যেন অবশ হয়ে এলো। সে আবিষ্কার করল সে এই মুহূর্তে মিহালের কোলের উপর সম্পূর্ণ আসীন হয়ে আছে। মিহালের একটি শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে অত্যন্ত শক্ত করে চেপে রেখেছে, আর তার নিজের একটি হাত এখনও জড়িয়ে আছে মিহালের ঘাড়ের সাথে। নীলা অত্যন্ত ধীর লয়ে নিজের নতমুখটি উপরের দিকে তুলল। সে দেখল মিহাল তখনও ঘাড় পেছনের দিকে হেলিয়ে দিয়ে বুক ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়েছে। নিজের এমন অনাকাঙ্ক্ষিত পাগলামি দেখে নীলার লজ্জায় যেন মাথা কাটা যাওয়ার উপক্রম হলো। একটি সর্বনাশা কাণ্ড ঘটিয়ে বসল সে। এখন সে কোন মুখে মিহালের দিকে তাকাবে? কি করেই বা নিজের এই মুখ তাকে দেখাবে? এখানে এভাবে আর এক মুহূর্ত বসে থাকা কোনোভাবেই চলবে না। এভাবে সে অত্যন্ত সন্তর্পণে মিহালের কোল থেকে নিচে নেমে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। ঠিক তখনই মিহাল আচমকা সোজা হয়ে বসল। নীলাকে কোল থেকে নেমে যাওয়ার সুযোগ না দিয়ে সে ওর কোমরে জড়িয়ে থাকা নিজের হাতের বাঁধনটি আরও কয়েক গুণ গাঢ় আর শক্ত করে তুলল। মিহালের সেই আকস্মিক ও দৃঢ় স্পর্শে নীলা পুরো শরীর দিয়ে কেঁপে উঠল। মিহাল নীলার কোমরটা নিজের দু হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে তাকে একদম নিজের তপ্ত শরীরের সাথে নিবিড়ভাবে মিশিয়ে নিল। দুজনের শরীরের প্রতিটা অংশ তখন একে অপরকে খুব তীব্রভাবে স্পর্শ করছে। মিহাল নিজের মুখটা একদম নীলার ওষ্ঠধরের কাছাকাছি নিয়ে এসে এক গভীর ও মায়াবী স্বরে ফিসফিসিয়ে বলল, Can I kiss you? On your forehead, on your cheeks, on your eyes, and on your lips. মিহালের মুখ থেকে এমন সরাসরি ও আকুল অনুমতি প্রার্থনা শুনে নীলার বুকটা ধক করে উঠল। তার নিঃশ্বাস প্রশ্বাস এক লহমায় মারাত্মক ভারী হয়ে এলো। এই মুহূর্তে কিছু বলার কিংবা কোনো প্রকার প্রতিরোধ করার ন্যূনতম শক্তিটুকু সে নিজের ভেতরে খুঁজে পেল না। সে না পারছিল মিহালের এই তীব্র টান থেকে নিজেকে সরিয়ে আনতে, আর না পারছিল মুখে কোনো জবাব দিতে। এক অদ্ভুত মাদকতা, তীব্র জড়তা আর লাজুক এক অনুভূতির মেঘ যেন তাকে চারপাশ থেকে আচ্ছন্ন করে ফেলল। নীলার কোনো উত্তর না পেয়ে মিহাল আবার ওর চোখের দিকে গভীর বিশ্বাস নিয়ে তাকিয়ে বলল,
Trust me, I'll be gentle. I know it's your first kiss and also mine. So let's make this memorable. মিহালের এই সুন্দর প্রতিশ্রুতি শুনে নীলা আরও জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। তার বুকের ভেতরের ধুকধুকানিটা এখন স্পষ্ট শোনা যাচ্ছে। নীলাকে এভাবে সম্পূর্ণ নীরব ও নিশ্চল থাকতে দেখে মিহাল নিজের ভেতরের অবাধ্য উত্তেজনাকে যথাসম্ভব শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে অত্যন্ত নরম গলায় আবার বলে, তোমার ওই নীরবতাকে আমি আমার কাঙ্ক্ষিত উত্তর হিসেবে ধরে নিলাম, নীলাঞ্জনা। নীলা এবারও মুখে কোনো শব্দ উচ্চারণ করল না। সে কোনো প্রতিবাদ না করে এক অদ্ভুত সমর্পণের টানে নিজের চোখ দুটো পরম শক্তিতে বন্ধ করে ফেলল। হয়তো সে নিজেকে মনে মনে পুরোপুরি প্রস্তুত করে নিয়েছে, কিন্তু মিহাল পরবর্তী মুহূর্তে যা করল তা নীলার সমস্ত ভাবনার সম্পূর্ণ বাইরে ছিল। মিহাল নিজেকে সামলে নিয়ে অত্যন্ত ধীর লয়ে পরম পবিত্রতায় নীলার অনাবৃত কপালে নিজের ওষ্ঠাধর ছুঁয়ে দিল। এক দীর্ঘ গভীর ভালোবাসার স্পর্শ এঁকে দিল সে। তারপর ওখানেই থেমে গিয়ে নীলার কপালে নিজের কপালটা ঠেকিয়ে রাখল। মিহালের তপ্ত ও ভারী শ্বাস তখন নীলার মুখে এসে আছড়ে পড়ছে। সে নিজের ভেতরের অবদমিত আকাঙ্ক্ষাকে অনেক কষ্টে দমন করে ভাঙা ও গভীর স্বরে ফিসফিসিয়ে বলল, পারমিশন নেয়ার দরকার ছিল নীলাঞ্জনা, তাই নিলাম। তবে বাকি হিসেবগুলো পরবর্তীতে সুদে আসলে মিটিয়ে নেব। এখন আপাতত নিজেকে এইটুকুর মাঝেই কন্ট্রোল করলাম। মিহালের এই অপ্রত্যাশিত ও জেন্টেল আচরণে নীলা তীব্র এক লজ্জার সাগরে ডুবে গেল। সে এবারও চোখ খুলল না, বরং নিজের সমস্ত শক্তি এক করে মিহালের চওড়া বুকে একটা জোরে ধাক্কা দিল। সেই আকস্মিক ধাক্কায় মিহালের হাতের শিথিল বাঁধন থেকে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে সে কোল থেকে নিচে নেমে পড়ল। লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা আড়াল করতে সে আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজার দিকে এক ছুটে দৌড় দিল। ওদিকে নীলার এই অনাকাঙ্ক্ষিত ও জোরালো ধাক্কায় ভারসাম্য হারিয়ে মিহাল সোজা বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে শুয়ে সে গভীর ও জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আর তার ঠোঁটের কোণ বেয়ে এক অনাবিল বিজয়ের চওড়া হাসি ছড়িয়ে পড়ল পুরো মুখে। সে ছাদের দিকে তাকিয়ে আপন মনেই হাসতে লাগলো। অবশেষে সব চুক্তি আর দেয়াল ভেঙে সে তার হৃদয়ের রানী, তার আদরের নীলাঞ্জনাকে নিজের করে সামান্য হলেও স্পর্শ করতে পেরেছে। এই আনন্দ যেন তার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। নীলা এক ছুটে রুম থেকে বের হয়ে দরজার ঠিক পাশের দেয়ালটায় নিজের পিঠ ঠেকিয়ে দিল। সে তখনও হাঁপাতে হাঁপাতে অত্যন্ত জোরে জোরে ও ঘন ঘন নিঃশ্বাস নিয়েছে। তার বুকের ভেতরের ধুকপুকুনিটা এত তীব্র যে মনে হচ্ছে দেয়ালটাও বুঝি কেঁপে ওঠে। ও খোদা, কি করে সে একটু আগে মিহালের সাথে নিজের এই অবাধ্য পাগলামির কথা ভাবতেই তার ইচ্ছে করছিল যদি সম্ভব হতো তবে এই মুহূর্তেই এক দৌড়ে সুদূর বাংলাদেশে নিজের চেনা গণ্ডিতে ফিরে যেত। এত নির্লজ্জ, এত অবাধ্য সে কবে থেকে হলো? নিজের এই আকস্মিক রূপের কথা যতবার মনে পড়ছে লজ্জায় আর সংকোচে তার পুরো মায়াবী মুখশ্রী বারবার বদলে যাচ্ছে। গাল দুটো রাঙা হয়ে উঠছে। নিজের মনের এই তীব্র ব্যাকুলতা আর লাজ শরমের মোহময় জগৎ থেকে নিজেকে যে কোনো উপায়ে বের করার জন্য সে একটা দ্রুত সিদ্ধান্ত নিল। এভাবে ঘরে বসে থাকলে অনর্থক ভাবনাগুলো তাকে আরও বেশি গ্রাস করবে। তাই সে ভাবল এখনই নিচে গিয়ে দুপুরের রান্নাবান্নার কাজে হাত দেওয়া দরকার। নিজেকে কোনো একটা কাজে ব্যস্ত রাখতে পারলে অন্তত মিহালের চুমুর ঘোর থেকে মুক্তি পাওয়া যাবে। যেই ভাবা ঠিক সেই কাজ। নীলা নিজের গায়ের ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে ধীর পায়ে নিচে নেমে গেল এবং সোজা গিয়ে রান্নাঘরে প্রবেশ করল। চুলোর পাশে দিকে সে যখন রান্নার গোছগাছ করতে শুরু করেছে ঠিক তখনই দরজায় শাড়ির খসর খসর আওয়াজ তুলে তার ফুপুও রান্নাঘরে এসে ঢুকলেন। ফুপুকে হঠাৎ সেখানে আসতে দেখে নীলা নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। নীলার শাশুড়ি মীনা মির্জা রান্নাঘরে ঢুকে ভ্রুকুচকে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এখানে কি করছো? নীলা নিজের ভেতরে সমস্ত লজ্জা আর জড়তা আড়াল করে অত্যন্ত নরম ও বিনীত গলায় বলল। রান্না করতে এসেছি। মীনা মির্জা এবার মুখে কৃত্রিম রাগ আর গাম্ভীর্য ফুটিয়ে তুলে বেশ কড়া গলায় বললেন, এটা কি তোমার বাবার ঘর? নীলা ওনার এমন আকস্মিক প্রশ্নে আরও বেশি সংকুচিত হয়ে মাথা নিচু করে খুব ছোট করে বলল। না।
মিনা মির্জা তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমারও বাবার ঘর না, তাই যার বাবার ঘর সে রান্না করবে। তুমি এখান থেকে যাও তো। ঠিক সেই মুহূর্তে কোনো একটা দরকারি রান্নাঘরের দরজার কাছাকাছি এসে দাঁড়িয়েছিল মিহাল। মায়ের মুখ থেকে এমন রসাত্মক ও অপ্রত্যাশিত যুক্তি শোনার পর মিহাল আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে নিজের কপালে হাত দিয়ে এক চরম নাটকীয় ভঙ্গিতে মুখ বাঁকিয়ে রিয়াকশন দিল। নীলা আর তার ফুপু দুজন মিলেই একসাথে খিলখিল করে হেসে উঠল। রান্নাঘরে সেই গমগমে নীরবতা ভেঙে প্রিয় দুই নারীর ঠোঁটে এমন চিলতে হাসি দেখে মিহালের প্রাণ যেন এক নিমেষেই জুড়িয়ে গেল। তার সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সেও নিজের ঠোঁটের কোণে এক মিষ্টি মুচকি হাসি ফুটিয়ে বেশ দায়িত্বশীল গলায় বলল, তোমরা দুজনে গিয়ে বসার ঘরে গল্প করো। আজকে দুপুরের সমস্ত রান্নার দায়িত্ব আমার। নীলা মিহালের মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হলো। সে নিজের কণ্ঠস্বরে সামান্য সন্দেহের আভাস ফুটিয়ে তুলে চোখ বাঁকিয়ে বলল, আপনি রান্না করলে সেটা আদৌ খাওয়ার যোগ্য হবে তো, নাকি আজকে দুপুরে আমাদের সবাইকে না খেয়েই থাকতে হবে? নীলার এমন সোজাসাপটা খোঁচা শুনে মিনা মির্জা আর নিজের হাসি চেপে রাখতে পারলেন না। তিনি শব্দ করে হেসে দিলেন। মিহাল নিজের দুহাতের শার্টের হাতা নিখুঁতভাবে ফোল্ড করতে করতে সম্পূর্ণরূপে রান্নাঘরের ভেতরে প্রবেশ করল। মুখে তার আত্মবিশ্বাসী বাঁকা হাসি। সে নীলার একদম মুখোমুখি দাঁড়িয়ে বলল, ইউনিভার্সিটিতে কিন্তু সেদিন আমার হাতের রান্নাই খেয়েছিলে তুমি। তাই তোমার আর যাই হোক, আমার রান্নার হাত নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকা উচিত না। মিহালের এই আকস্মিক ও বিস্ফোরক সত্যিটি শোনা মাত্রই নীলার চোখ একদম কপালে উঠে গেল। স্মৃতির পাতাগুলো এক লহমায় উলটপালট হয়ে গেল তার মনের ভেতর। তার মানে সেদিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে মিহাল যে তার ক্লাসের সবাইকে এত বড় একটা ট্রিট দিয়েছিল, তার ঠিক সময়ে খাবার কম পড়ে গিয়েছিল বলে নীলাকে আলাদা একটা টিফিন বক্স বাড়িয়ে দিয়েছিল। সেখানে অসাধারণ স্বাদের ঘরের রান্না ছিল। সেই রান্না অন্য কেউ করেনি, সেই রান্না মিহাল নিজের হাতে করেছিল। আর এই পুরো বিষয়টাই ছিল মিহালের একটা নিখুঁত প্রি প্ল্যান। নিজের অজান্তেই মিহাল তাকে কতটা আগে থেকে আগলে রাখছে আর যত্ন করছে তা ভেবে নীলা এই মুহূর্তে মিহালের চোখের দিকে তাকিয়ে কি বলবে তার কোনো উপযুক্ত ভাষাই খুঁজে পেল না। সে একদম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল এবং মিনা মির্জা ছেলের কান ধরে টেনে বললেন, ও আচ্ছা, এই কারণেই সেদিন নিজ হাতে রান্না করলি? এত বললাম আমি রান্না করে দেই, আমার কথা শুনলি না। উল্টো কেয়ার দেখানোর নাটক করে বললি, না মা তুমি বিশ্রাম নাও, সারাদিন তো কত কিছু করো আমাদের জন্য, এখন আমাকে আমারটা করতে দাও। আমি কত খুশি হয়ে রান্নাঘর থেকে চলে এলাম, অথচ আসল খবর তো এখন পেলাম। সেদিন আমার কথা ভেবে তুই রান্না করিসনি, বরং মেয়ে পটানোর ধান্দায় ছিলি, বেয়াদব। নীলার সামনে নিজের এই অতি গোপন পরিকল্পনাটির কথা বলতে গিয়ে যে স্বয়ং মায়ের কাছেই এমনভাবে ধরা পড়ে যেতে হবে তা যদি মিহাল আগে জানতো, তবে সে কোনোদিনই আজ নিচে নেমে আসতো না। আর যদি কোনো দরকারে নিচে আসতো তবে নিজের মুখ একদম সেলাই করে আসতো। কিন্তু এখন তো তীরের বেগে তীর ধনুক থেকে বের হয়েই গেছে। সে নিজেই নিজের ফাঁদে এসে পড়েছে। এই মুহূর্তে তার আফসোস করে কোনো লাভ নেই। আপাতত মা এবং বউ দুজনকেই একসাথে সামাল দিতে হবে। তাই সে নিজের সবটুকু জড়তা আড়াল করে একটা বোকা বোকা হাসি হেসে মায়ের দিকে তাকিয়ে বলল, আরে মা, আগে শুধু তোমার একার চিন্তা করতাম, আর এখন তুমি এবং আমার বউ দুজনকেই সমানভাবে চিন্তা করব। এখন তোমরা দুজন এখান থেকে যাও তো দেখি। আমাকে রান্নার মাঝে একদম বিরক্ত করবে না, আমার অনেক কাজ আছে। যাও যাও। কথাগুলো বলতে বলতে সে দ্রুত পায়ে মায়ের কাছে এগিয়ে এলো। তারপর পরম মায়ায় ওনার কাঁধে হাতে দিয়ে ঠেলতে ঠেলতে রান্নাঘরের বাইরের দিকে নিয়ে যেতে লাগলো। আর রান্নাঘরের চৌকাঠ পার করে দেওয়ার ঠিক আগ মুহূর্তেই সে ওনার গালে এক গভীর ভালোবাসার চুমু খেলো। মিনা মির্জা ছেলের এমন আদরে কাণ্ড দেখে মুচকি হাসলেন এবং ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালেন। নীলা তখনও রান্নাঘরের এক কোণে দাঁড়িয়েছিল। সেও নিজের ঠোঁটের কোণে এক চিলতে মিটিমিটি হাসি ফুটিয়ে যেই না রান্নাঘর থেকে বের হতে যাবে, ঠিক তখনই মিহাল এক অলৌকিক চপলতায় তার একদম কাছে চলে এলো। নীলা কিছু বুঝে ওঠার আগে মিহাল তার সেই নরম ও তুলতুলে গালে এক ঝটকায় একটা গভীর ও উষ্ণ চুমু এঁকে দিল।
আচমকা এমন ভালোবাসার ছোঁয়ায় নীলার সঙ্গে সঙ্গে এক জায়গায় স্থির হয়ে গেল। নিজের অজান্তেই তার একটি হাত গালে চলে গেল, আর চোখের মণি দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। নীলাকে এভাবে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মিহাল তার চোখের দিকে তাকিয়ে এক মায়াবী ও দুষ্টুমি ভরা স্বরে বলল, এভাবে যদি মূর্তির মতো দাঁড়িয়ে থাকো তবে কিন্তু আরো অনেক কিছু হয়ে যেতে পারে নীলাঞ্জনা। আর ভুলে যেও না, আজকের এই সব কিছুর শুরুটা কিন্তু উপরে তুমি নিজেই করেছিলে। মিহালের মুখে সেই ঘরের স্পর্শের ইঙ্গিতপূর্ণ কথাটি শোনা মাত্রই নীলার লজ্জায় গা রিমিঝিমি করে উঠল। সে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। এক পরম লজ্জার সাগরে ডুবে সে এক দৌড়ে রান্নাঘর থেকে সোজা বাইরের দিকে চলে এলো। মিহাল রান্নাঘরে শব্দ করে হেসে উঠল এবং সেই আনন্দ নিয়েই রান্নায় মন দিল। ওদিকে নীলা এক ছুটে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসা ফুপুর গায়ের সাথে ঘেঁষে ওনার কাঁধে মাথা রাখল। মিনা মির্জা মুচকি হেসে পরম স্নেহে নীলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ঠিক তখনই নীলার ফোনটা বেজে উঠল। বাংলাদেশ থেকে তার মা ভিডিও কল দিয়েছেন। ফুপুর কাঁধে মাথা রেখে নীলা ফোনটা ধরতে স্ক্রিনে মায়ের মুখ ভেসে উঠল। ওনাকে ঘিরে বসে আছেন নীলার জেঠি, চাচি এবং ছোট সদস্য ইবাদ। নীলাকে ওপাশে ফুপুর কাঁধে ওভাবে মাথা রাখতে দেখে বাড়ির মহিলারা বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন, কারণ বাংলাদেশে থাকতেও নীলা ঠিক এইভাবেই সবার কাঁধে মাথা রাখত। সবাই বুঝতে পারলেন তাদের মেয়েটি অবশেষে জীবনের সত্যিকারের সুখ খুঁজে পেয়েছে। ওদিকে এক কোণে সবার পেছনে দাঁড়িয়েছিল আরশি। স্ক্রিনে নীলার খুশি মুখটা দেখে তার নিজের ঠোঁটের করে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, তার ভাগ্যে কেন এমন সুখ নেই। বিয়ের আগে মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, আর বিয়ের পর মির্জা বাড়িতে এসে না পায় মানুষের শ্রদ্ধা, না পায় নিজের স্বামীর ন্যূনতম ভালোবাসা। ঠিক তখনই তার মনে পড়ে গেল নীলার বলা সেই পুরনো কথাটি। প্রকৃতির প্রতিশোধ খুব ভয়ঙ্কর আরশি। এটা মানুষকে একদম ধ্বংস করে দেয়। অতীতের সেই অমোঘ সত্যিটি নিজের জীবনের সাথে মিলিয়ে আরশি এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তবে আশ্চর্যের বিষয় হলো, আজ আর নীলার এই সুখ দেখে তার মনের ভেতর কোনো হিংসে হলো না, বরং নিজের কৃতকর্ম আর ধ্বংস হয়ে যাওয়া ভাগ্যের জন্য এক চরম আফসোস হতে লাগলো। মিহাল বেশ নিখুঁতভাবে নিজের মতো করে রান্না শেষ করলো। রান্নার হাত তার বরাবরই ভালো। আজকের দুপুরের মেনুতে সে রেখেছে গরম ধোয়া ওঠা ভাত, মুচমুচে আলু ভাজি, ডিম ভুনা আর ঘন ডাল। তার মন বলছিল নীলার এই দেশি খাবারগুলোই বেশি ভালো লাগবে, তাই পরম মায়ার সাথে সে এগুলোই রাঁধল। তবে নিজের জন্য সে তৈরি করলো চিকেন সালাদ আর ভেজিটেবল স্যুপ, কারণ ডায়েটের কারণে রিচ ফুড তার একদমই সইবে না। সব শেষ করে তার মনে হলো একটা ডেজার্ট বানানো দরকার। কি বানাবে তা নিয়ে যখন সে কিছুটা দ্বিধায়, ঠিক তখনই ফলের ডালিতে লাল টুকটুকে চেরি দেখে তার মাথায় এলো চেরি ক্লাফটি বানানোর আইডিয়া। যে ভাবা সেই কাজ, সে দ্রুত প্রয়োজনীয় সব সামগ্রী টেবিলের উপর এনে সাজিয়ে রাখলো। ওদিকে নীলা এতক্ষণ ড্রয়িং রুমে বসে কথা বলেও তার মনে হলো মিহাল একা একা এত কিছু করছে, তাকে একটু সাহায্য করা উচিত। সে নিজের মোবাইল ফোনটি ফুপুর হাতে দিয়ে ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে এলো। ভেতরে এসে সে দেখলো মিহাল ড্রয়ার থেকে গভীর মনোযোগে কি যেন বের করছে। নীলা আলতো পায়ে কিচেন কাউন্টারের দিকে এগিয়ে গেল, যেখানে দুপুরের খাবারগুলো সাজিয়ে রাখা আছে। ঢাকনা তুলে নিজের সব পছন্দের দেশি খাবার একসাথে দেখে তো তার জিভে জল চলে এলো। মনে মনে সে ভীষণ খুশিও হলো। সে ঘুরে দেখল মিহাল তখন বেসিনে চেরি ধুতে ভীষণ ব্যস্ত। নীলা গুটি গুটি পায়ে মিহালের ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো এবং নরম গলায় বলল, আমিও হেল্প করতে চাই আপনাকে। মিহাল মুখে কোনো জবাব দিল না। সে কেবল ঠোঁটের কোণে তার বাঁকা হাসিটি ফুটিয়ে হুট করে নীলার দিকে ঘুরল। নীলা কিছু বুঝে ওঠার আগে মিহাল নীলার কোমর দুহাতে চেপে ধরে এক ঝটকায় তাকে উঁচিয়ে কিচেন কাউন্টারের উপর বসিয়ে দিল। আচমকা শূন্যে ভেসে ওঠায় নীলা ভয়ে আর চমকে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। মিহাল নীলার এই লাজুক কাণ্ড দেখে মুচকি হাসল। সে নীলার মুখের একদম কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, হেল্প করতে চাও? তাহলে লক্ষ্মী মেয়ের মতো এখানে চুপচাপ বসে থাকো। আমি ডেজার্ট বানাচ্ছি। তোমার মতো সুইট পাইকে সামনে রেখে যে কোনো সুইট জিনিস বানালে সেটার টেস্ট এমনিতে অনেক বেশি ভালো হবে।
মিহালের মুখে এমন প্রকাশ্য ফ্ল্যাট শুনে নীলা লজ্জায় একদম লাল হয়ে গেল। এই লোকটা ইদানিং তাকে বড্ড বেশি জ্বালাতে শুরু করেছে। সে লজ্জায় আর কোনো পাল্টা কথা না বলে চুপচাপ মুখ নিচু করে রইল। আর মিহাল ও নিজের মতো করে ডেজার্ট বানানোর কাজে মগ্ন হয়ে গেল। নীলা এক মনে মিহালের দিকে তাকিয়ে রইল। পুরুষ মানুষটির প্রতিটি কাজ কতটা সুন্দর আর নিখুঁতভাবে গুছিয়ে করছে তা ভাবতেই ও অবাক হচ্ছিল। নীলা দেখল মিহাল প্রথমে ওভেনটি 175 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করতে দিল এবং একটি বেকিং ডিশে মাখন ভালো করে মাখিয়ে রাখল। ঠিক তখনই মিহালের একটি কাণ্ড নীলাকে বেশ চমকে দিল। মাখন মাখানোর মাঝেই মিহাল খুব যত্ন করে চামচে একটুখানি মাখন তুলে ওর মুখের সামনে ধরল, আর নীলাও কোনো দ্বিধা না করে তা মুখে পুরে নিল। এরপর মিহাল বেকিং ডিশের নিচে বিচি ছাড়ানো লাল চেরিগুলো একে একে সমানভাবে বিছিয়ে দিতে লাগলো। এবারও সে নিজের হাত বাড়িয়ে কয়েকটি চেরি নীলার মুখের সামনে ধরল। ঠিক তখনই নীলার মাথায় একটা দুষ্টবুদ্ধি খেলে গেল। সে চেরিটা মুখে নেয়ার ছলে মিহালের আঙুলটি নিজের মুখের ভেতর নিয়ে বেশ শক্ত করে একটা কামড় বসিয়ে দিল। নীলা ভেবেছিল মিহাল হয়তো ব্যথায় চিৎকার করে উঠবে, কিন্তু সে তা না করে উল্টো নিজের সেই কামড় খাওয়া আঙুলি ঠোঁটের কাছে এনে পরম মায়ে একটা চুমু খেল, যেখানে একটু আগে নীলার ঠোঁট আর দাঁতের স্পর্শ লেগেছিল। মিহালের এমন কাণ্ডে নীলার চরম লজ্জা পেয়ে ঝট করে নিজের মুখ নামিয়ে নিল। মিহাল এবার মিষ্টি হেসে ডেজার্টের ব্যাটার তৈরি করার প্রস্তুতি নিতে লাগলো। সে যখন মিক্সিং বোলটি টেনে নিয়ে ময়দা দেওয়ার জন্য এগোচ্ছিল, তখন নীলা নিজেকে সামনে নিয়ে উৎসাহী গলায় বলল, আমি হেল্প করছি। কথাটি বলেই নীলা যেই না ময়দার প্যাকেটটি হাতে নিয়ে একটু ঝাঁকুনি দিয়ে ছেঁড়ার জন্য জোরে টান দিল, অমনি পুরো প্যাকেট থেকে ছিটকে সমস্ত ময়দা বাতাসে উড়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো রান্নাঘর আর তাদের দুজনের শরীর ধবধবে সাদা ময়দায় মাখামাখি হয়ে গেল। দুজনেই এখন ময়দার ভূত সেজে একে অপরের দিকে তাকিয়ে বোকাপো নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে মিহাল কাজের সুবিধার জন্য ময়দার প্যাকেটটি আগেই সামান্য খুলে রেখেছিল, কিন্তু নীলা কাজটা এত হুট করে আর তাড়াহুড়ো করে ফেলল যে মিহাল তাকে সতর্ক করার ন্যূনতম সুযোগটুকুও পেল না। আর তার ফলেই ঘটে গেল এই তুল কালাম কাণ্ড। তারপর আর কি, নিজেদের এমন অদ্ভুত রূপ দেখে দুজনেই একসঙ্গে শব্দ করে হেসে উঠল। মিহাল আলতো পায়ে এগিয়ে এসে কিচেন কাউন্টারে বসা নীলার দু পায়ের মাঝে এসে দাঁড়ালো। মিহাল এতটা কাছে আসতে নীলার বুকের ভেতর হার্টবিট অনেক বেড়ে গেল। মিহাল অত্যন্ত যত্ন নিয়ে নিজের হাত দিয়ে নীলার শরীর এবং চুল থেকে জমে থাকা ময়দাগুলো আলতো করে সরিয়ে দিতে লাগলো। ময়দা পরিষ্কার করার ছলে সে মাঝে মাঝে নীলার মায়াবী চেহারায় আলতো করে ফু দিচ্ছিল। নীলার আজকাল মিহালের এই নিবিড় স্পর্শ পেতে কিংবা তার কাছ থেকে এমন অপহৃত যত্ন নিতে বেশ ভালোই লাগে। তাই তো সে কোনো বাধা না দিয়ে এক অদ্ভুত প্রশান্তিতে চোখ বন্ধ করে এই সুন্দর অনুভূতিটা নিজের সমস্ত সত্তা দিয়ে অনুভব করতে লাগলো। ময়দা পরিষ্কার করার শেষে মিহাল নীলার কোমর দুহাতে আলতো করে ধরে আবার তাকে কিচেন কাউন্টার থেকে নিচে নামিয়ে দিল। তারপর নীলার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যান, আপনি এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমার ডেজার্টের কাজ প্রায় শেষ। আমি এই চেরি ক্লাফিউটি ওভেনে বসিয়ে দিয়ে বাকি কিচেনটা ক্লিন করে আসছি। নীলা আর কোনো পাল্টা কথা বলল না, কিংবা নতুন করে সাহায্য করার কোনো ইচ্ছেও প্রকাশ করল না। একবার সাহায্য করতে গিয়ে যে তুলকালাম কাণ্ড সে ঘটিয়েছে, তারপর মিহালকে সাহায্য করতে চাওয়া মতো মুখ তার আর ছিল না। তাই সে এক মুহূর্তেও রান্নাঘরে দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। তার মনের ভেতর তখন একটাই ভয়, যখন তখন যদি তার ফুপু রান্নাঘরে চলে আসেন। ভাগ্যিস ভালো যে তার ফুপু ওপাশে মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে নিজের বেডরুমে চলে গিয়েছিলেন, নয়তো ড্রয়িং রুমে ফুপু থাকলে ময়দায় মাখামাখি হওয়া এই ভুতুরে অবস্থায় সে ওনার সামনে দিয়ে কিভাবে যে নিজের ঘরে যেত তা ভেবেই ও শিউরে উঠল। সময় যে কখন কোন স্রোতে ভেসে পার হয়ে যায় তা আসলে কেউ টের পায় না। এই যেমন দেখতে দেখতে আজ নীলা আর মিহালের বিয়ের 3টে দিন পার হতে চলল এত দ্রুত যে জীবনের এই নতুন অধ্যায়ের 3টে দিন কেটে যাবে তা কেই বা জানত। মাঝখানে একটা দিন নন্দিনী এসে তার ফোন নিয়ে গিয়েছিল এবং নীলা তাকে সব ঘটনা খুলে বলেছিল।
ইকরাও এখন এই বাসাতেই ওদের সাথে আছে। অবশ্য গতকাল সকালে সবাই মিলে ওদের পুরনো অ্যাপার্টমেন্টে গিয়েছিল। সেখান থেকে নিজের দরকারি জামা কাপড়, পড়াশোনার বই খাতা আর সেই সাথে নীলার পিঠা বানানোর সব সামগ্রী একেবারেই নিয়ে আসা হয়েছে। আবার সন্ধ্যাবেলায় পিঠা বিক্রি করতেও যায় তারা। নীলার ফুপু কিংবা মিহাল কেউই বাধা দেয় না। আজ তারা সবাই যার যার মতো তৈরি হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। বিয়ের ব্যস্ততায় গত 2-3 দিন যাবৎ ওদের ক্যাম্পাসে যাওয়া হয়নি, কিন্তু এই মুহূর্তে তৈরি হতে হতে ওরা কি কেউ জানতো যে আজ ইউনিভার্সিটিতে ওদের জন্য ঠিক কি অপেক্ষা করছে? যদি সেই বিপদের আভাসটুকু আগে থেকে পেত, তবে হয়তো তারা অন্য কোনো ব্যবস্থা নিয়েই বের হতো। অবশ্যই নীলাঞ্জনা এত কাঁচা খেলোয়াড় নয়। মিহালকে যে বা যারাই কিডন্যাপ করানোর সাহস দেখিয়েছে তাদের উপযুক্ত শিক্ষা তো তাকে দিতেই হবে। আর সেই উদ্দেশ্যেই সে নিজের মোবাইল ফোনটি ফুল চার্জ দিয়ে সঙ্গে করে